আবাসিক অঞ্চলে অর্থাৎ আপনার বাড়ির পাশে যদি কোনো ফ্যাক্টরি হয়, তার দ্বারা যদি আপনার ক্ষতি হয়, সেই কারণে আপনার করণীয় কী? প্রত্যেকটি আইন তৈরির পিছনে একটি ঐতিহাসিক পটভূমি থাকে, একটি কারণ থাকে বা উদ্দেশ্য থাকে, এবং এই আইনের মধ্যে কিছু নির্দিষ্ট নিয়ম দেখা যায়। যেমন কোনো আইন যদি ক্রিমিনাল ল হয়, এই আইনের অধীনে কিছু কাজকে অপরাধী হিসেবে সংজ্ঞায়িত করা হয়। এই কাজের জন্য নির্দিষ্ট পরিমাণ একটি শাস্তি রাখা হয়। অন্যদিকে অপরাধ যার সাথে হয়েছে তাকে ভিকটিম হিসেবে ঘোষণা করে যে কোনো বিশেষ আইন, সেই সব আইনে ভিকটিম যেন বিশেষ সুবিধা পায় তার জন্য ব্যবস্থা করা হয়। বাংলাদেশে 1995 সালে পরিবেশ আইন তৈরি হয়। এই আইনের পিছনে ঐতিহাসিক পটভূমি হল 1992 সালে ব্রাজিলের রিও শহরে 175টি দেশ একটি কনফারেন্স করে। সেখানে তারা একটি বিষয়ে একমত হয়, মানবজাতি টিকে থাকার জন্য আমাদেরকে এই পরিবেশকে রক্ষা করতে হবে, এবং সেজন্য তারা 27টি প্রিন্সিপাল গ্রহণ করে। এই 27টি প্রিন্সিপাল প্রত্যেকটি পার্টি দেশ যারা ছিল তাদের দেশে প্রতিষ্ঠা করার জন্য আইনের প্রয়োজন পড়ে। বাংলাদেশ যেহেতু এই রিও কনফারেন্সে একটি পার্টি ছিল, সুতরাং বাংলাদেশেরও সেই অনুসারে আইনের প্রয়োজন পড়ে, যার ফলে পরিবেশ আইন তৈরি করা হয়। এই আইনের অধীনে অনেকগুলো বিধিমালা রয়েছে। সর্বশেষ 2023 সালে পরিবেশ বিধিমালা 2023 নিয়ে আসা হয়। এই আইনের অধীনে বাংলাদেশের ভিতরে যে অঞ্চল রয়েছে এটিকে দুইটি ভাগে ভাগ করা হয়, আবাসিক অঞ্চল এবং শিল্পাঞ্চল। আবাসিক অঞ্চল বলতে যেসব এলাকায় আমরা বসবাস করি সাধারণত এইটাকেই বোঝানো হয়। অন্যদিকে শিল্প অঞ্চল বলতে বোঝানো হয়েছে যেসব জায়গায় মেল কারখানা, ফ্যাক্টরি এইসব গড়ে উঠবে সেই সব অঞ্চলকে শিল্পাঞ্চল বলা হয়। আইনের কোথাও বলা নেই আবাসিক অঞ্চলে শিল্প বা কলকারখানা, ফ্যাক্টরি এইসব কিছু করা যাবে না। আইনের মধ্যে যে ভাগ করা হলো আবাসিক এবং শিল্পাঞ্চল, এর ভাগ করা অহেতুক। আইনের প্রথম উদ্দেশ্য ছিল পরিবেশকে রক্ষা করা, পরিবেশকে মানবজাতির বসবাসযোগ্য করে রাখার জন্য। কিন্তু আইন প্রথমে এই উদ্দেশ্য ব্যাহত করল। এই শিল্পাঞ্চল এবং আবাসিক অঞ্চলের মধ্যে পার্থক্য তৈরি করে সেখানে দুই অঞ্চল যেন যার যার অবস্থায় টিকে থাকতে পারে সেই ব্যবস্থা গ্রহণ না করে কলকারখানা প্রতিষ্ঠার জন্য পরিবেশ আইনে কী বিধিবিধান রাখা হয়েছে। পরিবেশ আইন দুই ধরনের অপরাধের কথা এখানে উল্লেখ আছে। নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত, বন, জঙ্গল এইসব জনিত যেসব অপরাধ রয়েছে সেগুলো পরিবেশ আইন নিয়ন্ত্রণ করবে। যেমন কেউ যদি নদীর ময়লা আবর্জনা ফেলে তা দূষণ করে, সেই বিষয়ে পরিবেশ আইন পদক্ষেপ গ্রহণ করবে। বন জঙ্গল উজাড় করে সেই সব ক্ষেত্রে সরকার পরিবেশ আইনের দ্বারা সেই সকল বিষয়গুলো নিয়ন্ত্রণ করবে, অপরাধের শাস্তি দিবে। অন্যদিকে আরেকটি অঞ্চল হলো আবাসিক অঞ্চল, যেখানে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে বসবাস করি। সেই অঞ্চলে দূষণ ঠেকানোর জন্য সরকার কী পদক্ষেপ গ্রহণ করলো? প্রথমেই পরিবেশ অধিদপ্তর থেকে কোনো কলকারখানা, ফ্যাক্টরি যদি করতে হয় সেখান থেকে পারমিশন নিতে হবে। পরিবেশ অধিদপ্তর শিল্প কলকারখানা প্রতিষ্ঠার জন্য যে ছাড়পত্র দেয় এটি পরিবেশ ছাড়পত্র নামে পরিচিত। এই পরিবেশ ছাড়পত্র পেতে হলে ডিজির নিকট বা নির্দিষ্ট কোনো কমিটি যদি দেওয়া হয় পরিবেশ আইন, তার নিকট আবেদন করতে হয়। এই আবেদন অ্যাপ্রুভাল হয় যে এই ফ্যাক্টরির ফলে পরিবেশে কতটা ক্ষতি হবে, তার ফলে যারা প্রতিবেশী রয়েছে তাদের কতটা ক্ষতি হবে, এই সকল কিছু বিবেচনা করে। এখানে বলা হয়েছে যদি নতুন ফ্যাক্টরি তৈরি করা হয় সেক্ষেত্রে জনমতেরও একটি বিষয় সেখানে আনতে হবে যে আশেপাশের জনগণ আসলে চায় কিনা। বাংলাদেশের কোন ফ্যাক্টরির ক্ষেত্রে এই সকল ক্রাইটেরিয়া পূরণ করা হয়েছে তা আমাদের কিন্তু জানা নেই। কিন্তু আমরা দেখতে পাই যে আশেপাশে আমাদের বাড়ির সাথে ফ্যাক্টরি, কলকারখানা এইসব স্থাপিত করা হচ্ছে। আবাসিক অঞ্চলে অর্থাৎ আপনার বাড়ির পাশে যদি কোনো ফ্যাক্টরি হয়, তার দ্বারা যদি আপনার ক্ষতি হয়, সেই কারণে আপনার করণীয় কী? সাধারণভাবেই আপনার মনে হচ্ছে আপনি পরিবেশ আইনের অধীনে মামলা করতে পারবেন, আপনি আপনার রেমিডি পাবেন। কিন্তু পরিবেশ আইনে এই ধরনের কোনো বিধান রাখা হয়নি। আপনি পরিবেশ আইনের অধীনে কোনো মামলা করতে পারবেন না। পরিবেশ আইনের অধীনে এই সব ধরনের মামলা করার অধিকার সরকারের, অর্থাৎ পরিবেশের অধিদপ্তরের যে ডিজি রয়েছে বা তার দ্বারা নিয়ন্ত্রিত কোনো ব্যক্তি এই আইনের অধীনে মামলা করতে পারবে। সরাসরি সাধারণ জনগণ পরিবেশ আইনের অধীনে মামলা করতে পারবে না। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো পরিবেশ কিন্তু আমাদের সবার, এখানে আমাদের সবার কমন ইন্টারেস্ট রয়েছে, কারো একার বিষয় না এটা। পরিবেশ আইন পাশ করার পিছনে যে ঐতিহাসিক পটভূমি অর্থাৎ রিও কনফারেন্স, সেখানেও কিন্তু এই বিষয়টি সর্বক্ষেত্রে গৃহীত হয়েছিল। পরিবেশ আমাদের সবার, এ পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সবার।
এমনকি বাংলাদেশে একটি ঐতিহাসিক মামলা হয়েছে ডক্টর মহিউদ্দিন ফারুক ভার্সেস বাংলাদেশ। এই মামলায় ডক্টর মহিউদ্দিন ফারুক পরিবেশের ক্ষতির বিষয়ে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে একটি রিট পিটিশন দায়ের করেছিল। তখন প্রশ্ন উঠে ডক্টর মহিউদ্দিন ফারুক কি আসলে এই মামলায় সংক্ষুব্ধ ব্যক্তি কিনা, কারণ তিনি যদি ক্ষতিগ্রস্ত ব্যক্তি না হন তাহলে কিন্তু তার মামলা করার অধিকার থাকে না। হাইকোর্ট ডিভিশন যখন এই বিষয়ে প্রশ্ন ওঠে তখন ডক্টর মহিউদ্দিন ফারুক তার পক্ষে আর্গুমেন্ট করেন যে পরিবেশ আমাদের সবার এবং রক্ষার দায়িত্ব আমাদের সবার, সুতরাং এই বিষয়ে সবার মামলা করার অধিকার রয়েছে। মহামান্য সুপ্রিম কোর্ট যখন এই মামলার রায় দেন তখন তারা কিন্তু ডক্টর মহিউদ্দিন ফারুকের এই আর্গুমেন্ট তারা গ্রহণ করেন এবং তারা এই নীতিটিকে প্রতিষ্ঠিত করেন, যার কারণে পরবর্তীতে বাংলাদেশি পিআইএল মানে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এই বিষয়ে একটি ব্যাপক পরিবর্তন আসে। কিন্তু বাংলাদেশের পরিবেশ আইনের মধ্যে সাধারণ যে নীতি, এই নীতিটি থাকার কথা ছিল যে পরিবেশের বিষয়ে এই আইনের অধীনে যে কেউ মামলা করতে পারবে, সেই নীতিটি রাখা তো হয়নি, বরং সাধারণ আইনের যে নীতি থাকে যে সংক্ষুব্ধ ব্যক্তি, ক্ষতিগ্রস্ত ব্যক্তি আইনের অধীনে মামলা করবে, সেই ব্যবস্থাটিও এই আইনের অধীনে রাখা হয়নি। এখন প্রশ্নে আবার ফিরে যাওয়া যাক, যদি আপনার বাড়ির পাশে কোনো ফ্যাক্টরি হয়, কোনো কলকারখানা হয়, সাধারণভাবে ফ্যাক্টরির যে কলকারখানা এসব এলাকার মধ্যে অনেক মানুষের সমাগম হয়, শব্দ দূষণ হয়। এছাড়াও কলকারখানার যে সকল ইঞ্জিন থাকে তা উচ্চ পর্যায়ের শব্দ দূষণ করে এবং কম্পনের ফলে আশেপাশে একটা পরিবেশের দূষণ হয়, সাধারণ মানুষের জন্য যা ক্ষতি, বিশেষ করে যারা পরিবার পরিজন নিয়ে বসবাস করে বসতবাড়িতে তার জন্য ক্ষতি। তাহলে আপনার আইনগত প্রতিকার কি এই আইনের অধীনে? এই আইনের অধীনে আপনার আইনগত কোনো সরাসরি কোনো প্রতিকার নেই, আপনাকে অন্য আইনের অধীনে প্রতিকারগুলো খুঁজে নিতে হবে। সাধারণভাবে বাংলাদেশে যদি কোনো আইনগতভাবে কোনো প্রতিকার না থাকে কোনো অপরাধের বিষয়ে বা কোনো কিছুর বিষয়ে, সেই ক্ষেত্রে আপনি ওই বিষয়ে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে রিট দায়ের করতে পারেন এবং এছাড়াও ফৌজদারি কার্যবিধি 1898 133 ধারার অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়ের করা যেতে পারে। এছাড়াও যেহেতু আপনি ক্ষতিগ্রস্ত ব্যক্তি, সেজন্য আপনি ক্ষতিপূরণ আদায়ের জন্য মামলা করতে পারবেন এবং যেহেতু ওই ফ্যাক্টরির কার্যক্রম একটি অবৈধ কার্যক্রম, কারণ তার দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সে কারণে আপনি ফ্যাক্টরি বন্ধ করার জন্য দেওয়ানি আদালতে আপনি মামলা দায়ের করতে পারবেন ওই ফ্যাক্টরির কার্যক্রম বন্ধ করে নিষেধাজ্ঞা জারি করার জন্য। বাংলাদেশে বর্তমান যে অবস্থা তৈরি হয়েছে, যেখানে সেখানে ফ্যাক্টরি তৈরি হচ্ছে, এই সকল অবস্থায় সাধারণ মানুষের বসবাসের জন্য অনুপযোগী হয়ে উঠেছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে বাংলাদেশের পরিবেশ আইনে বিশেষ সুবিধা তৈরি করে যারা সংক্ষুব্ধ ব্যক্তি থাকবে তাদেরকে বিশেষ সুবিধা প্রদান করে আইনে পরিবর্তন নিয়ে আসা উচিত। তারা যেন সরাসরি মামলা দায়ের করতে পারে, তারা যেন তাদের অধিকার নিয়ে আদালতের দ্বারস্থ হতে পারে এবং এই অধিকার যেন দ্রুত প্রতিষ্ঠিত হয়, সেই ব্যবস্থাও এই আইনে নিয়ে আসা উচিত। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।